হত্যার অপরাধ প্রমাণ করা সম্ভব। বিচার শুরুর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিতর্কিত আইন সংশোধনের তাগিদ, আলামত সংরক্ষণের পরামর্শ। আইন করে বিদ্যুৎ জ্বালানি খাতে লুটপাটের সুরক্ষা, দরপত্র ছাড়াই ১.৫ দশক পছন্দের ব্যক্তিরা পায় বিদ্যুৎ কেন্দ্র সহ সব কাজ। দায় মুক্তির বিধান বাতিলে আদালতে যাবে ক্যাব। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণে গ্রামই বিলুপ্ত, জামালপুরের সাবেক এমপি মির্জা আজমের বিরুদ্ধে অভিযোগ। জমি ফেরত চান ভুক্তভোগীরা, ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। বানের পানিতে ভেসে গেছে ঘর বাড়ি সহ জীবিকার সব উপকরণ। ত্রাণ সংকটের মধ্যেই সামনের দিন নিয়েও দুশ্চিন্তায় দুর্গতরা, সরকারি সাহায্যের আশায় নিম্ন আয়ের মানুষ। সকালের সময়ে সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। শেখ হাসিনা সহ জড়িতদের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ প্রমাণ করা সম্ভব, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিতর্কিত আইন সংশোধনের আগে বিচার শুরু করা ঠিক হবে না বলে মনে করেন আইনজীবীরা। দেশি বিদেশি বিতর্ক এড়াতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দক্ষ বিচারপতি নিয়োগ, তদন্ত সংস্থা, প্রসিকিউশন টিম ঢেলে সাজাতে হবে। পাশাপাশি দ্রুত গণহত্যার আলামত সংগ্রহ এবং সংরক্ষণের তাগিদ তাদের। ঘটনায় হওয়া প্রতিটি মামলায় অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ তৎকালীন আওয়ামী লীগের মন্ত্রিসভার অনেক সদস্য এবং ১৪ দলের শরিকদের। কিন্তু বিদ্যমান ট্রাইব্যুনাল আইনে শেখ হাসিনা সহ জড়িতদের মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার কি সম্ভব? একসময় ট্রাইব্যুনালের আসামিপক্ষের আইনজীবী ছিলেন এমন দুজন জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র জনতার উপর চালানো গণহত্যার বিচার সম্ভব, তবে বিচার শুরুর আগে সংশোধন করতে হবে আইন। কেননা এই আইনে বিচার নিয়ে অতীতে দেশে বিদেশে প্রশ্ন উঠেছিল। গণমানুষের মধ্যে এই ট্রাইব্যুনাল সম্পর্কে একটা নেতিবাচক ধারণা প্রতিষ্ঠিত হয়েছে তাদের অতীত কর্মকাণ্ডের জন্য। সেই ক্ষেত্রে এই আইনের সুনির্দিষ্ট কিছু সংশোধন হওয়া প্রয়োজন। ট্রাইব্যুনালের এই আইনগুলোর এই যে লিমিটেশনসগুলো আছে, এটা অর্ডিন্যান্স জারি করে দূর করা দরকার। হাজার হাজার মানুষ মারা গিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, হাজার হাজার মানুষ এখনো হাসপাতালে কাতরাচ্ছে, হাজার হাজার মানুষ গুম হয়েছে, নিখোঁজ হয়েছে। টোটাল জিনিসটাকে যদি একবারে আনতে হয়, তাহলে এটার যে বিস্তৃতি, এই বিস্তৃতিটা, এই বিচারটা যেমন কঠিন হবে, একই সাথে আসামিদের যে রাইট আছে, অধিকার আছে, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি আছে, এটা নিশ্চিত করাটাও অনেকটা ঝুঁকিপূর্ণ। কিন্তু এটা নিশ্চিত না করে, এই আইন সংশোধন না করে বিচার করাটা ঠিক হবে বলে আমি মনে করি না। দক্ষ বিচারপতি নিয়োগ, তদন্ত সংস্থা, প্রসিকিউশন টিম পুনর্গঠনের পাশাপাশি দ্রুত গণহত্যার আলামত সংগ্রহ ও সংরক্ষণের তাগিদ দিয়েছেন তারা। কারা ভিকটিম, তাদের পোস্টমর্টম রিপোর্ট লাগবে, সুরতহাল রিপোর্ট লাগবে, কে কোথায় কিভাবে মারা গিয়েছে এগুলো লাগবে, সুনির্দিষ্টগুলিটা কে করেছে, সরকারি সিস্টেম অনুযায়ী এটা বের করতে হবে, ওই সময় কে দায়িত্ব ছিল। ফলে এই সবগুলোই গভর্নমেন্টের মেকানিজমের মধ্য থেকে তরতাজা থাকতে এখনই সংরক্ষণ করার সময়। যদি এটি সংরক্ষণ করতে না পারে, তবে বিচার প্রক্রিয়ায় এভিডেন্স আসবে কোথা থেকে? যত দেরি হবে এই আলামত নষ্ট হতে থাকবে। এই যে হত্যাকারী যারা এই আমাদের বাচ্চা ছেলেদেরকে এভাবে মারলো, সাধারণ মানুষকে মারলো, তাদের এই এভিডেন্সগুলো দুর্বল করে ক্রমাগত নষ্ট করার মাধ্যমে আসলে বিপ্লবের মূল চেতনাটাকেই কিন্তু নষ্ট করছেন। বিচ্ছিন্ন মামলা করে গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধের বিচার করা সম্ভব নয় বলেও জানিয়েছেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গত ১.৫ দশকে বিদ্যুৎ জ্বালানি খাতে সব লুটপাটের সুরক্ষা দিয়েছে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন, যার মাধ্যমে উন্মুক্ত দরপত্র ছাড়াই পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনাল সহ বিভিন্ন অবকাঠামো তৈরির কাজ ও ক্রয়াদেশ দেয়া হয়। দায় মুক্তির এ আইন বাতিলে এবার উচ্চ আদালতে যাচ্ছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। বিদ্যুৎ জ্বালানি খাতে চরম সংকটের সুযোগে ২০১০ সালে জাতীয় সংসদে পাশ করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন। শুরুতে ২ বছরের জন্য করা হলেও পরে আইনটির মেয়াদ বাড়ানো হয় দফায় দফায়। প্রতিবারই তীব্র হয় বিশেষজ্ঞ মহল থেকে প্রতিবাদের সুর, কিন্তু সেসবে সায় না দিয়ে সবশেষ ২০২১ সালে ৪র্থ দফায় আনা হয় আইনটির সংশোধনী। বিশেষ বিধানের মেয়াদ বাড়ানো হয় ২০২৬ সাল পর্যন্ত। দায় মুক্তি আইন হিসেবে পরিচিত পাওয়া এই বিশেষ বিধান নিয়ে প্রশ্ন উঠছে নানা কারণেই। আইনটিকে ঢাল করে গত ১.৫ দশকে নিজেদের পছন্দের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ইচ্ছে মতো কাজ দেওয়া হয় কোনো রকম টেন্ডার বা প্রতিযোগিতা ছাড়াই। স্বচ্ছতাকে পাশ কাটানো এই প্রক্রিয়ায় নির্মাণ করা হয় শতাধিক বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনাল সহ বিদ্যুৎ জ্বালানি খাতের ছোট বড় প্রায় সব অবকাঠামো।
সবচেয়ে বিতর্কিত এ আইনের ৯ ও ১০ নম্বর ধারা। এ দুটি ধারার মাধ্যমে অনুমোদন কিংবা ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম দুর্নীতি হলেও তা নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগ বন্ধ করে দেওয়া হয়, যা বিদ্যুৎ জ্বালানি খাতকে আরও অস্বচ্ছ, স্বেচ্ছাচারী, লুণ্ঠনমূলক ও জবাবদিহিতাহীন খাতে পরিণত করে বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রতিযোগিতাহীন, লুণ্ঠনমূলক, অসাধু ব্যবসায়ী, বিনিয়োগকারীদেরকে প্রোটেকশন দিয়েছে এই আইনের আওতায়। সেটাতে তারা যত খুশি তত ব্যয় করে, তারা ব্যয় দেখিয়ে তারা তাদের মুনাফা বাড়াইছে। এইগুলো তারা করে এইভাবে লুণ্ঠনের অবাধ ক্ষেত্রে পরিণত করেছে জ্বালানি খাত। আইন করে যদি বেআইনি কাজ করা যায়, তাহলে যে আইন করে বেআইনি কাজ করা হলো সেই আইন করাটাও বেআইনি। অপরাধকৃত কার্যক্রমের দায়ে অপরাধীদের জ্বালানি অপরাধী গণ্য করে বিচারের আওতায় আনতে হবে। নির্বিচারে তারা পাওয়ার প্ল্যান্ট করতে পেরেছে। হ্যাঁ, এই আইনটা না থাকলে অত সহজে করতে পারতো না। নিজস্ব লোককে পাওয়ার প্ল্যান্টগুলো করার সুবিধা দিয়েছে। আর যেহেতু তাদের কাছে আইন ছিল, তারা একটার পর একটা পাওয়ার প্ল্যান্ট করে গেছে, তাদেরকে বাধা দেওয়ার কোনো লোক ছিল না। সরকারের পালাবদলে এখন আইনটির বৈধতা নিয়ে উচ্চ আদালতে যেতে চায় ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। সংগঠনটির আশা, আদালতে এ বিষয়ে প্রতিকার মিলবে। এটা বাতিল করার জন্য কনজিউমার অ্যাসোসিয়েশন আদালতে যাবে। এরকম একটা গণবিরোধী আইন সরকার নিজেই তার প্রয়োগ স্থগিত করে দিচ্ছে, তার কনসিকুয়েন্স স্বীকার করছে। সেই আইন তো আর থাকতে পারে না। শাসন বিভাগ থেকে তো এই আইনের পক্ষে কোনো অজুহাতেই দাঁড়াতে আসবে না। সুতরাং এই আইন বাতিল অবশ্যম্ভাবী এবং অবধারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে গঠিত হওয়া অন্তর্বর্তী সরকার এরই মধ্যে স্থগিত করেছে আইনটির কার্যকারিতা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জামালপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে শতাধিক মানুষের ঘর বাড়ি ভেঙে জমি বালু দিয়ে ভরাট করা হয়েছে। এতে একটি গ্রামই বিলুপ্ত করে দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং তার অনুসারীদের বিরুদ্ধে। সরকার পতনের পর জমি ফেরত পেতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন ভুক্তভোগীরা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 2013 সালে জামালপুর শহরের নয়াপাড়া 5 রাস্তা মোড় এলাকায় গড়ে ওঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয়। 2019 সালে ব্রহ্মপুত্র নদীর পাড় নাওভাঙাচর এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জামালপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম। ক্যাম্পাস নির্মাণের জন্য প্রায় 1.5 শতাধিক পরিবারের ঘরবাড়ি ভেঙে জোরপূর্বক জমি দখলের অভিযোগ তার বিরুদ্ধে। শেখ হাসিনা সরকার পতনের পর নাওভাঙাচরের জমির মালিকরা তাদের দখলকৃত ভূমি ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন। ভুক্তভোগীদের অভিযোগ, মির্জা আজমের নির্দেশে জামালপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন ওরফে সানুর তত্ত্বাবধানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মারধর, মিথ্যা মামলায় হয়রানি, এমনকি অত্যাচার, নির্যাতন করে জমিগুলো দখল করে। যারা জমি ছাড়েনি তাদের উপর করা হতো মানসিক ও শারীরিক নির্যাতন, এমনকি পুলিশের মাধ্যমে করা হতো ব্যাপক হয়রানি। তোমরা যদি না যাও তোমার পুলিশ দিয়ে থানা নিয়ে যাম গা, বুঝছেন? এরকম করে আঙ্গর বয় দেওয়া হয়েছে। এই যে বাড়ি ঘরগুলি দেখেন সব ভাঙ্গে কি করছে, বেকু দিয়ে ঘরে ধরে তো মাটি ফেলাইছে। বাড়ি ঘরগুলি ভাঙচুর করলো। ভাঙচুর করার পরে মনে করেন যে কোনো খরচপাতি বা মাটি কাটা ঘর বাড়ি কোনো কিছু জানাবে আর ভয় দিয়েছে যে আমরা যদি না সরেন আমরা পুলিশ দিয়ে ধরে নেব। যে অনতিবিলম্বে আমাদের ব্রহ্মপুত্রের যে মূল ধারা, এই ধারাটাকে প্রবাহিত করার জন্য এই যে মাটির পাহাড় গড়ে তুলেছে সেটাকে অপসারণ করে ফেলা, যে সমস্ত গরিব মানুষের জমি দখল করেছে তাদের জমি ফেরত দেওয়া। তবে জেলা প্রশাসক বলছেন, লিখিত অভিযোগ পেলে জমি দখলের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি। তারা যদি আমাদের কাছে লিখিত অভিযোগ দেয় সেই বিষয়টি আমরা তদন্ত করে দেখব যে তাদের কোনো স্বার্থ সেখানে আছে কিনা। যদি তাদের স্বার্থ বিঘ্নিত হয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নাওভাঙাচর গ্রামটিতে প্রায় 40 বছর ধরে 1200 মানুষের বসবাস। সময় সংবাদ, জামালপুর। সরকার পতনের পর জনরোষে পড়ার শঙ্কায় গা ঢাকা দিয়েছেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও 14 সদস্য। এতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থবিরতা দেখা দিয়েছে। এদিকে 24টি খাতে নিয়োগ, বদলি ও উন্নয়ন প্রকল্পে বিপুল টাকা লোপাটের অভিযোগ তাদের বিরুদ্ধে। দুর্নীতিতে জড়িতদের বিচার দাবি সুশীল সমাজের। মিনি পার্লামেন্ট হিসেবে পরিচিত খাগড়াছড়ি পার্বত্য পরিষদ, ব্যস্ততম এই অফিসে এখন শুনশান নীরবতা।
শেখ হাসিনা সরকারের পতনের পর জনরোষে পড়ার আশঙ্কায় জেলা পরিষদের চেয়ারম্যান ও 14 সদস্য সবাই গা ঢাকা দিয়েছেন। কর্মকর্তা কর্মচারীরা রুটিন মাফিক অফিস করলেও নেই কর্মচঞ্চলতা। প্রভাবশালী দলীয় নেতাকর্মীদের আনাগোনাও চোখে পড়ে না। চেয়ারম্যান ও সদস্যরা না থাকায় পার্বত্য জেলা পরিষদ ও হস্তান্তরিত 24টি খাতের কাজ ব্যাহত হচ্ছে বলে স্বীকার করেছেন পরিষদের কর্মকর্তারা। টাইম মতো অফিস করি, কিন্তু আমাদের জেলা পরিষদে কোনো চেয়ারম্যানও নাই, কোনো সদস্য নাই। সাধারণ কমাইয়ে কার্যক্রম ওইভাবে কম, যেগুলা মনে করেন আমাদের চেয়ারের মতোই থাকে, সেগুলা পরবর্তী নির্দেশনা পেলে আমরা সেভাবে কাজ করতে পারবো। অফিসটা শুধু কর্মকর্তা কর্মচারীদের তারাই পরিচালিত হয় না, এখানে যে জনপ্রতিনিধি আছে আমাদের ছাড়া তো সব কাজ কমপ্লিট হয় না। এদিকে গত 15 বছর টানা ক্ষমতায় থাকায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে খাদ্যশস্য লোপাট, সরকারি জমি দখল, টেন্ডারবাজি, অর্থের বিনিময়ে প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যুব উন্নয়ন সহ বিভিন্ন খাতের নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। হাজার কোটি টাকা আত্মসাৎ ও বাড়ি-গাড়ি সহ সম্পদের পাহাড় গড়েছেন তারা। তদন্ত সাপেক্ষে এসব অপরাধে জড়িতদের বিচার দাবি করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। জেলা পরিষদে যে লাগামহীন দুর্নীতি, স্বজনপ্রীতি, আত্মীয়করণ হয়েছে সেইগুলো তদন্ত হওয়া উচিত। নির্বাচন না হওয়ার কারণে জনপ্রতিনিধি স্বচ্ছতার মাধ্যমে জনপ্রতিনিধি না আসার কারণে এখানে বেহাল দশা হয়েছে। ভাবতে হবে এটাকে যে কিভাবে আমরা এখানে একটা ডাইনামিক নেতৃত্ব নিয়ে আসতে পারি, যে নেতৃত্ব আসলে আমাদের এই অঞ্চলের যে উন্নয়নকে নিয়ে সঠিকভাবে ভাবে। পাহাড়ে বসবাসকারী মানুষের ভাগ্য উন্নয়নে 1989 সালে 25 জন নির্বাচনের মাধ্যমে খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলায় স্থানীয় সরকার পরিষদ গঠিত হয়। পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর নাম পরিবর্তন করে পার্বত্য জেলা পরিষদ করা হয়। সময় সংবাদ, খাগড়াছড়ি। সকালের সময় আরও থাকছে। পোশাক শ্রমিকদের বেতন ভাতা দিতে সরকারের কাছে স্বল্প সুদের ঋণ চায় বিজিএমইএ। গভর্নরের কাছে চিঠি, সংকটে ঘুরে দাঁড়াতে 5 ধরনের সহযোগিতা দাবি। টানা 9ম দিনের মতো চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। শিক্ষার্থীদের পাশাপাশি স্বেচ্ছাশ্রম দিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কাপড়ের পরিবর্তে নগদ অর্থ ও চাল ডাল সহ রান্নার প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। টানা 9 দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন ওমর ফারুক। কখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নির্দেশনা জানিয়ে দিচ্ছেন অন্য সবাইকে, আবার কখনো নিজেই টানছেন ত্রাণ সামগ্রী। পুরো দেশটাকে আমি আমার ফ্যামিলি মনে করে ফেলেছি, এই জন্য এটা আমার জন্য, আমার ফ্যামিলির জন্য যা করা দরকার আমি তাই করতেছি। শুধু ওমর ফারুক নন, টিএসসিতে ত্রাণ কার্যক্রমে যারা স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছেন তাদের সবারই গল্প প্রায় একই রকম। তরুণদের পাশাপাশি মানবিক এই বিপর্যয়ে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন অনেক জ্যেষ্ঠ নাগরিকও। আমি এই বিশাল মহৎ কাজে আমি যে অংশগ্রহণ করতে পারছি সেজন্য আমি গর্বিত আর কি। ছেলেদের কাজকর্ম দেখে আমাদের মনে আশা জাগছে যারা একটা নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ তারা করতে পারবে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের সহায়তায় টিএসসি যেন হয়েছে ত্রাণের বন্দর, যেখানে ত্রাণ দিতে আসা নানা বয়সী মানুষের প্রচেষ্টাও হৃদয়ে ছুঁয়ে যায় বাকিদের। স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে সহায়তা দিতে আসা এই শিশু কিশোরদের গল্পটাও তেমনি। পরিশ্রমটা করছি এটা আসলে গায়ে লাগছে না, কারণ বন্যা ক্ষতিগ্রস্ত মানুষরা এর থেকে বেশি কষ্ট পাচ্ছে। না, কষ্ট পাচ্ছে, তাদের জন্য আমি কাজ করছি। আমাদের অনেকে যারা টাকা জমায় তারা আমাদের টাকা জমানো টাকা থেকে আমরা কিছু দিয়েছি। সকলে যে একসাথে মিলে কাজ করতেছে, এই দুর্যোগে আমরা ইনশাল্লাহ কাটিয়ে উঠব এবং পরবর্তীতে যে কোনো দুর্যোগে বা যে কোনো প্রয়োজনে বাংলাদেশের সকল সমস্যার সমাধানের জন্য ছাত্র জনতা সবসময় একসাথে কাজ করে যাবে। ত্রাণ সংগ্রহের বুথে দায়িত্ব পালনরতরা বলছেন এখন আর কাপড়ের প্রয়োজন নেই। শুকনো খাবারের পাশাপাশি চাল, ডাল ও আলু সহ রান্নার সামগ্রী নিয়ে আসার আহ্বান তাদের। যেহেতু পানি আস্তে আস্তে নেমে যাইতেছে, সেহেতু ভারী খাদ্যটার একটা সম্ভাবনা বেশি দেখা দিচ্ছে। আর দ্বিতীয়ত যে পুনর্বাসনের জন্য যে যে জিনিসগুলো দরকার সেগুলো লাগতেছে। প্রথমে আমরা পাঠাই হচ্ছে ডিসি অফিসে। ডিসি অফিস থেকে ইউনো এবং অন্যান্য যারা কর্মকর্তা আছেন, বিভিন্ন রেস্কিউ টিম আছেন, ফায়ার সার্ভিস আছেন, নৌবাহিনী আছেন, সেনাবাহিনী আছেন, তারা সকলে মিলে কাজগুলো করতেছেন। বন্যার পরেও পুনর্বাসন কার্যক্রম চালু রাখার কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ত্রাণ ও চিকিৎসা সেবার পাশাপাশি বন্যা দুর্গতদের উদ্ধার করছে সশস্ত্র বাহিনী। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, বর্তমানে সশস্ত্র বাহিনীর 34টি ক্যাম্প, 2881 সদস্য, 100 বোট এবং 10টি হেলিকপ্টার মোতায়েন রয়েছে। অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে শুক্রবার 5000-এর বেশি রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এছাড়া 24 ঘন্টায় দুর্গত এলাকা থেকে 50 জনকে উদ্ধার, প্রায় 42,000 প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ এবং 1150 জনকে রান্না করে খাবার দিয়েছে সশস্ত্র বাহিনী। বন্যার শুরুর পর থেকে প্রায় 43,000 জনকে উদ্ধার এবং 23,500 ব্যক্তিকে চিকিৎসা সেবা দিয়েছে। এছাড়া 2.25 লাখের বেশি প্যাকেট খাদ্য সামগ্রী এবং 20,000-এর বেশি জনকে রান্না খাবার দিয়েছে সশস্ত্র বাহিনী। আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারতের একতরফা বাঁধ উচ্ছেদের দাবিতে ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে ছাত্র জনতার লং মার্চের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনায় এ ঘোষণা দেন সংগঠনটির অন্যতম মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। নিয়াদ শুভর রিপোর্ট। বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারতের নির্মিত সব বাঁধ অবিলম্বে ভেঙে ফেলার দাবি তুলেছে ইনকিলাব মঞ্চ। ভারতের যখন তখন বাঁধ খুলে দেয়া ও বন্ধ করার মাধ্যমে কৃত্রিমভাবে বাংলাদেশে বন্যা ও নদীর নাব্য কমিয়ে ফেলার প্রতিবাদে আগামী শুক্রবার ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চের ডাক দিয়েছে সংগঠনটি। বাঁধ কেন ছেড়ে দেওয়া হয়েছে এটা কোনো প্রশ্ন না, প্রশ্ন হলো যে এই নদীতে আমার মালিকানা আছে, আমার মালিকানা থাকা সত্ত্বেও আমাকে জিজ্ঞেস না করে, আমার অংশীদারিত্ব না নিয়ে তুমি বাঁধ বানাবার কে? আগামী শুক্রবার সকাল 9টায় 10টা ট্রাক আমরা নিয়েছি, আপনারা সাথে হাজারো গাড়ি নেবেন, ডুম্বুর বাঁধ পর্যন্ত লং মার্চ হবে। নানা স্লোগানে মুখর ছিল চারপাশ। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্ল্যাকার্ড হাতে আগ্রাসন বিরোধী গান, কবিতা সহ সাংস্কৃতিক পরিবেশনায় নানা দাবি তুলে ধরে ইনকিলাব মঞ্চ। বলা হয়, ভারতের একতরফা বাঁধ নির্মাণে শুধু নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করছে না, বরং কৃষি, জীববৈচিত্র্য ও জীবনযাত্রার উপরও বিরূপ প্রভাব ফেলছে। নিজেদের ন্যায্য দাবির সঙ্গে সবাইকে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশের নদীগুলোকে রক্ষার দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ইনকিলাব মঞ্চ। বুয়েট ছাত্র শহীদ আবরার ফাহাদের ভারতীয় আগ্রাসন বিরোধী চেতনাকে ধারণ করেই সামনের দিকে এগিয়ে যেতে চান তারা। নিয়াদ শুভ, সময় সংবাদ, ঢাকা। তৈরি পোশাক খাতের শ্রমিকদের চলতি মাসের বেতন ভাতা পরিশোধে অন্তর্বর্তী সরকারের কাছে স্বল্প সুদে ঋণ চায় বিজিএমইএ। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে দেওয়া চিঠিতে ঋণ ছাড়াও সংকট উত্তরণে আরও 4 ধরনের সহযোগিতা চেয়েছে সংগঠনটি। সাক্ষর ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। কোভিড পরবর্তী রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ বিশ্বমন্দা পরিস্থিতিতে গত 2 বছরের বেশি সময় ধরে সংকটে ভুগছিল দেশের তৈরি পোশাক খাত। এর মধ্যে নতুন করে যুক্ত হয় রাজনৈতিক অস্থিরতা। বিজিএমইএ নেতারা বলছেন, রাজনৈতিক অস্থিরতায় অনেক অর্ডার চলে গেছে প্রতিযোগী বিভিন্ন দেশে, এমনকি আগের অর্ডারের অনেক পণ্য বাড়তি খরচে এয়ার শিপমেন্ট করতে হয়েছে। তৈরি পোশাক খাতের ধারাবাহিক চ্যালেঞ্জগুলো এমন এক জায়গায় চলে গেছে, বেশ কিছু প্রতিষ্ঠান আসলে চালানোটাই কঠিন হবে। তো এই অবস্থায় আসলে আমরা সরকারের সবসময় নীতি সহায়তা আমরা চাই। আন্দোলন ও কারফিউ ঘিরে জুলাই মাস থেকে চরম সংকটে পড়ে পোশাক খাত। সরকার পতনের পর একে একে খুলেছে সব কারখানা, তবে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে অনেক গার্মেন্টস মালিক সংকটে পড়েছেন বলে দাবি বিজিএমইএর। দেশে যদি অস্থিরতা থাকে, বায়ারদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে, সেই আতঙ্কের পরিপ্রেক্ষিতে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ইনকোয়ারিগুলো কম আসছে। তবে আমরা আশা করছি ডক্টর ইউনূস সাহেবের ভাবমূর্তির কারণে এই ইমেজ সংকট আমরা কাটিয়ে উঠব। এই অবস্থা থেকে উত্তরণে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে 5 ধরনের সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছে বিজিএমইএ। শ্রমিকদের চলতি মাসের বেতন ভাতা পরিশোধে স্বল্প সুদের ঋণ, ইডিএফ ফান্ড থেকে ঋণ সুবিধা এবং কিস্তির সংখ্যা 3 থেকে বাড়িয়ে 6টি করার আবেদন জানানো হয়েছে।
স্যালারিটা যাতে আমাদের একটা লোন, সফট লোন আকারে দেয়, যেটা আমরা 12 মাসে আমরা কিস্তি আকারে শোধ করব। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু আরএমজির এলসি হয় কিন্তু ইসলামী ব্যাংকে, ওটা যাতে চালু করা হয়। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যারা ইডিএফ এ এলসি করি এবং ইডিএফ এর এলসি ফ্যাসিলিটিটা যাতে ঠিক রাখা হয়। দেশের 8টি ইপিজেডের 600 গার্মেন্টস কারখানা ছাড়াও ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জে স্বতন্ত্র গার্মেন্টস রয়েছে 2100টি, আর চট্টগ্রামে রয়েছে 464টি গার্মেন্টস। সারা দেশে গার্মেন্টস শ্রমিকের সংখ্যা প্রায় 45 লাখ। 3 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রপ্তানি আয়ের শীর্ষস্থানে রয়েছে তৈরি পোশাক খাত। আবার এই পোশাক খাতকেই পড়তে হয়েছে নানামুখী জটিলতায়। চলতি বছরের 8 মাসে অন্তত 2 মাস উৎপাদন বন্ধ ছিল গার্মেন্টস কারখানায়। আর এই ক্ষতি পুষিয়ে নিতে সরকারের প্রণোদনার কোনো বিকল্প দেখছেন না গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। জুম ধানের ফলন না হওয়ায় খাদ্য সংকটে বান্দরবানের দুর্গম এলাকার শতাধিক পরিবার। ভাতের পরিবর্তে বাঁশকরুল, জুমের আলু ও ফল খেয়ে দিন কাটছে তাদের। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। বান্দরবানের থানচি উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে ম্রৌ সম্প্রদায়ের বসবাস। খাদ্যের জন্য জুমের ফসলই একমাত্র ভরসা তাদের। বর্ষা মৌসুমে অতিবৃষ্টিতে নষ্ট হয়েছে জুমের ধান, আবার চলতি বছরেও ফলন হয়নি ভালো। এতে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে ম্রৌপাড়ায়। পায়ে হেঁটে বা নৌকায় করে ম্রৌপাড়ায় যেতে সময় লাগে কমপক্ষে 2 থেকে 3 দিন। দুর্গম পথের কারণে শহর থেকে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনে বহন করে নিয়ে আসাটাও দুঃসাধ্য। ভাতের বদলে বাঁশকুড়ুল, জুমের আলু ও ফল ফলাদি খেয়ে কষ্টে দিনাতিপাত করছেন পাড়ার বাসিন্দারা। খুব অভাব সমস্যা আছে, বাঁশকুড়ুল সিদ্ধ করে খায়, কষ্ট করে এটা থাকে। 1 সপ্তাহ হয়ে গেছে বাঁশকুড়ুল খাইছি। এখন নতুন জুম মাঝে পাওয়া যায় না ধান, এই জন্য অনেক দুঃখী পড়ছি। বয়স্ক ভাতা এগুলো কিচ্ছু পায় না, এদের অনেকের কষ্ট, ওষুধ পায় না। এখানে হচ্ছে অসুস্থ বেশিরভাগ মানুষ। এদিকে খাদ্য সংকটের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুর্গম এলাকায় চাল পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে বেশ কিছু পরিবার রয়েছে যেখানে খাদ্য ঘাটতি রয়েছে। তো আমরা গতকালকে আমরা সংশ্লিষ্ট চেয়ারম্যানকে যোগাযোগ করেছি এবং আমরা আজকে দুপুরের পরে 2টি বোটে করে 1 মেট্রিক টন চাল আমরা ওখানে পাঠানোর ব্যবস্থা করছি। স্থানীয় রেমাক্রি ইউনিয়নের ম্যানহাট ম্রৌপাড়া, বুলু ম্রৌপাড়া, টাংখোয়াই ম্রৌপাড়া সহ বেশ কয়েকটি পাড়ায় বসবাস করেন 64 পরিবারের শতাধিক বাসিন্দা। এনে জাকির, সময় সংবাদ, বান্দরবান। 4 মাসের নিষেধাজ্ঞা শেষে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু হচ্ছে কাল। কর্মচাঞ্চল্য ফিরেছে জেলে পল্লীতে। নিষেধাজ্ঞার সুফল পাবেন মৎস্যজীবীরা বলছেন কর্তৃপক্ষ। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। নৌকা ও জাল মেরামতের কর্মব্যস্ততা জেলেদের। আর মাত্র একদিন পরেই ফের মাছ ধরার উৎসবে মাতবেন তারা, তাই তো এমন প্রস্তুতি। রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরায় 4 মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শনিবার 31 আগস্ট মধ্যরাতে। রোববার সকাল থেকে মাছ শিকারে আবারও হ্রদে যাবেন মৎস্যজীবীরা। গর্জন নিয়ে ব্যবসা বাণিজ্য নামাইলে মনে করি, আশা করি ভালো পরিস্থিতি ভালো হবে, মাছ টাছ ভালো হবে। বুট নৌকো সবগুলো লেটে করে অনেক টাকা খরচা হয়েছে। আশা যে প্রস্তুতি নিচ্ছি মাছ মারার। কষ্ট করি 4 মাস চলছি, এখন কল্লাই দিলে আর কি মানে একটু কষ্টটা একটু ইয়ে হবে আর কি, কমবে আর কি। জালগুলো ওগুলো ছিল মেরামত রেডি করছি, এখন বাদ বাকি তো উপর আল্লাহ। পানিও ভালো বাড়ছে, যে আমরা আশা করতেছি যে এবার আমরা ভালো মাছ মারবো। নৌকা ভর্তি মাছ নিয়ে ঘাটে ফিরবেন জেলেরা। এতে আবারও কর্মচাঞ্চল্যতা ফিরবে জেলার সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে। এমন আশা নিয়ে মাছ অবতরণ এবং পরিবহন সংশ্লিষ্টরাও নিয়েছেন প্রস্তুতি। ট্রান্সপোর্ট যেগুলো মাছ পরিবহন করার জন্য প্রয়োজন এবং আমরা সেগুলো প্রস্তুতি নিয়েছি। ব্যবসায়ীরা আশা করতেছি মাছ ভালো ধরা পড়বে এবং বাজারও ভালো পাবো। 2 দফা বন্ধ বাড়াই দেওয়া, মাছও একটু বড় হয়েছে, সাবিলা মাছ বা কেসকি মাছ বড় হয়েছে। পানিটা যাক
এখন ফুল হয়েছে, আশা করা যায় ব্যবসা ভালো হবে। কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও পোনার বেড়ে ওঠা নিশ্চিতে 25 এপ্রিল থেকে 31 আগস্ট পর্যন্ত মাছ আহরণে দেয়া হয় নিষেধাজ্ঞা। এর সুফল পাবেন মৎস্যজীবীরা, আশা বিএফডিসি কর্তৃপক্ষের। লক্ষ্যমাত্রা অর্জন করতে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, আমরা সকল অংশীজনের সাথে আলোচনা করে সে ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করেছি। কাপ্তাই হ্রদে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় 26,000 জেলে। এছাড়া অবতরণ কেন্দ্র এবং মাছ পরিবহনে যুক্ত প্রায় 1,500 শ্রমিক। সময় সংবাদ, রাঙামাটি। মক্কায় 44তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 123টি দেশের মধ্যে 2 গ্রুপেই বাংলাদেশ প্রথম স্থান অর্জন করেছে। হাফেজ আনাস বিন আতিক 30 পারা গ্রুপে এবং হাফেজ মুয়াজ মাহমুদ 15 পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন। সুরেলা কণ্ঠে এক মনে পবিত্র কোরআন তেলাওয়াত করছেন হাফেজ মুয়াজ মাহমুদ। সদ্যই বিশ্বজয় করে দেশে ফিরেছেন তিনি। এই যাত্রায় পরাজিত করেছেন 123টি দেশের 174 জন কোরআনের হাফেজকে। তবে একা নন, সঙ্গে ছিলেন আরেক সহচর হাফেজ আনাস বিন আতিক। মক্কায় হেরেম শরীফে 44তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন রাজধানীর মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামের কিতাব বিভাগের ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদ। আর তৃতীয় গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন মারকাজু তাহফিজের ছাত্র হাফেজ আনাস বিন আতিক। এর থেকে তো আর খুশির কিছু হতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ পড়ে শুকর আদায় করেছি। খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। দেশবাসীর কাছে এতটুকুই বলতে চাই যে আমাদের কোরআন, হিফজুল কোরআনের মাধ্যমে যে সারা বিশ্বে এত বাংলাদেশের সুনাম বয়ে আসছে, আপনারা দোয়া করবেন যেন এই ধারাটা জারি থাকে। নিজের হাতে গড়া শিক্ষার্থীর এমন সাফল্যে উচ্ছ্বসিত মুয়াজের শিক্ষকও। আমি মনে করি এই কৃতিত্ব, এই অর্জন, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের অর্জন এবং আরও ব্যাপক করে বলবো সারা পৃথিবীর তাওহীদি জনতার অর্জন এটা। পুরস্কার হিসেবে হাফেজ মুয়াজ মাহমুদ পেয়েছেন সম্মাননা ক্রেস্ট ও নগদ 50 লাখ টাকা, আর হাফেজ আনাস পেয়েছেন প্রায় 65 লাখ টাকা। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে পর্যটক কমে যাওয়ায় কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসা অর্ধেকে নেমে গেছে। পর্যটক শূন্য হয়ে পড়েছে কলকাতার নিউ মার্কেট এলাকা। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, করোনার পর এত ভয়াবহ চিত্র দেখেননি তারা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। পরিসংখ্যান বলছে 2023 সালে ভারতে রেকর্ড সংখ্যক বাংলাদেশি পর্যটক পা রেখেছিলেন। এর আগের বছরগুলোর তুলনায় 48% হারে বেড়েছিল পদ্মা পাড়ের মানুষের ভারতে আসার আগ্রহ। এতে পর্যটক নির্ভর অর্থনীতিও ফুলে ফেঁপে উঠতে শুরু করে। তবে চলতি বছরে প্রতিবেশী 2 দেশের জাতীয় নির্বাচনের সময় ভিসা নীতিতে কিছুটা কড়াকড়ি আরোপ করে ভারত। তখন থেকেই কমতে শুরু করে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। এছাড়া বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের পর ভিসা কার্যক্রম সীমিত করে ভারত। এতেই তলানিতে নেমে যায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা। প্রভাব পড়ে দেশটির অর্থনীতিতে। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকা, যেখানে বছরে কয়েক হাজার কোটি টাকার বাণিজ্য হয় শুধুমাত্র বাংলাদেশি পর্যটকদের আসা যাওয়াকে কেন্দ্র করে, সেই বাণিজ্যে রীতিমতো ভাটা পড়েছে। খাবার দোকান, শপিং মল, রাস্তাঘাট কার্যত ফাঁকা। এখন তো বিক্রি বাট্টা কমে গেছে, যেহেতু কাস্টমার নেই, তো যাত্রী না এলে কোথা থেকে হবে? সম্ভবত এই তো এফেক্ট আসবেই। শুধু রেল কেন, এখানে হোটেল ব্যবসা, তারপর রেস্টুরেন্ট, যারা মানি চেঞ্জার আছে, প্রত্যেকেই এফেক্টেড। ব্যবসা করা তো কঠিন, মানে অনেক কঠিন হয়ে গেছে। বর্তমান চালানোর মতো পরিস্থিতি নেই, মানে গাড়ি চালানোর মতো পরিস্থিতি নেই। তবু আমরা চালাচ্ছি, যেহেতু পুরনো ব্যবসা, পুরনোভাবে আমরা প্রথম থেকে সার্ভিস দিয়ে আসছি। যে ভিসা দিচ্ছে না, নতুন করে ভিসা দিচ্ছে না, যারা নাকি আগে পাসপোর্ট জমা রয়েছে তাদেরটা শুধু দিচ্ছে। তবে বাংলাদেশ থেকে আসা পর্যটকরা বলছেন খুব প্রয়োজনে তাদের ভারতে আসতে হচ্ছে, আর সেটিও আগের করা ভিসায়। নতুন করে তারা কোনো ভিসা পাচ্ছেন না বলেও দাবি করেন। আশা করি যে সামনে সবকিছু আবার ঠিক হয়ে যাবে, এটাই আশা করি। এটাই 2 দেশের সবার মানুষের কাছে চাওয়া, আমরাও আসতে পারি, আপনারাও যেতে পারবেন। আমার আগেই ভিসা করা ছিল, মাস 4 আগে, মাস 5 আগে।
6 মাসের ভিসা পেয়েছিলাম, তো ভিসা মেয়াদ প্রায় শেষের পথে ছিল, একটু বেড়াতে আসলাম। মাত্র কারণ হলো আমার চিকিৎসার জন্য, তাই অ্যাপোলোতে চিকিৎসা করিয়েছি। আর এটা ইতিমধ্যে অলরেডি ডক্টর দেখানো শেষ, টেস্ট রিপোর্ট দেখানো শেষ। বাংলাদেশে প্রতি 100 জন পর্যটকের মধ্যে প্রতিবেশী ভারতে আসতে চান 50 থেকে 55 জন পর্যটক। অল্প খরচে ভ্রমণ, কিছুটা উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং আত্মীয় স্বজন বন্ধুদের সঙ্গে দেখা করা এই আগ্রহের অন্যতম কারণ। ভারতের এই পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার একটি বড় অংশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের ওপর। বাংলাদেশি পর্যটকের আশা বাড়লে এখানকার অর্থনীতি কোনো কারণে বাংলাদেশের পর্যটকদের আশা কমে গেলে সরাসরি তার নেতিবাচক প্রভাব পড়ে স্থানীয় অর্থনীতিতে। এবার চলমান বাস্তবতায় অনেকটাই কমে গিয়েছে বাংলাদেশি পর্যটকদের আসার সংখ্যা, আর তাই নেতিবাচক প্রভাব পড়েছে কলকাতার একটি বিস্তীর্ণ অংশের অর্থনীতির ওপর। কলকাতার নিউ মার্কেটের মার্কেট স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ইতালিতে আগস্ট মাস জুড়ে চলে গ্রীষ্মের ছুটি। এ সময় শিক্ষা প্রতিষ্ঠান ও অধিকাংশ কারখানায় বন্ধ থাকে, তাই জুমার দিনে প্রতিটি মসজিদ হাজার হাজার প্রবাসী মুসল্লির ভিড়ে মুখর হয়ে ওঠে। শুক্রবার জুম্মার নামাজ শেষে দেশের বন্যার্তদের জন্য দোয়া করা হয়। সে সঙ্গে সহযোগিতার জন্য তৈরি করা হয় সাহায্য ফান্ড। দেশের উন্নয়নে বৈধ পথে বেশি বেশি রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান ইমামরা। বিস্তারিত ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রে রিপোর্ট। আগস্ট মাস আসলেই ইতালি সহ ইউরোপে বন্ধ হয়ে যায় কলকারখানা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। এ সময় শুক্রবার জুম্মার নামাজে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ইতালির মসজিদগুলো। এবারও এর ব্যতিক্রম হয়নি। শুক্রবার ইতালির মসজিদগুলোতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। দেশটির বাংলাদেশি অধ্যুষিত এলাকায় মসজিদগুলোতে মুসল্লির ভিড় ছিল চোখে পড়ার মতো। নামাজ শেষে মোনাজাতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দোয়া করা হয়। সেই সঙ্গে বন্যার্তদের জন্য গঠন করা হয় সাহায্য ফান্ড, যা দেশের বন্যার্তদের খাদ্য সাহায্যে এবং পরবর্তীতে পুনর্বাসনের জন্য ব্যয় করা হবে। আমাদের বাংলাদেশে যারা বন্যা দুর্গত চলতেছে, সেই জন্য আমরা সমস্ত বন্যাতবাসীদের জন্য দোয়া করেছি এবং আমরা এখানে একটা বন্যাতবাসীদের ত্রাণের জন্য একটা সাহায্যের ফান্ড উঠিয়েছি এবং আমরা সাহায্য করতেছি। আমি সমস্ত প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারাও রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের জন্য সাহায্য করুন। জুম্মার দিনে সবাই আমাদের বাংলাদেশের যারা বন্যার্ত যারা আছেন তাদের জন্য দোয়া করতে, এবং তার সাথে সাথে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি যার তৌফিক অনুযায়ী যাতে আমরা সাহায্য কালেকশন করে এই বন্যা দুর্গত মানুষদের জন্য প্রেরণ করতে পারি। ইউরোপে যুক্তরাজ্যের পর সবচেয়ে বেশি বাংলাদেশি প্রবাসীর বসবাস ইতালিতে। দেশটিতে 2.5 লাখের বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস। বাংলাদেশের অর্থনীতিতে ইতালির প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। তাই জুম্মার নামাজের আলোচনা পর্বে বর্তমান পরিস্থিতিতে দেশের উন্নয়নে বৈধ পথে বেশি বেশি রেমিটেন্স পাঠানোর জন্য আহ্বান জানান ইমাম। সময় সংবাদ, ইতালি। এশিয়ার উন্নত দেশ জাপানে চলতি বছরে জুন পর্যন্ত নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করেছে 40,000-এর বেশি মানুষ। এর মধ্যে 4,000 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে মৃত্যুর 1 মাসেরও পর। কিছু মরদেহের সন্ধান পেতে পেরিয়েছে বছরও। বিশ্লেষকদের মতে দেশটিতে বিয়ে না করা মানুষের সংখ্যা ক্রমশই বাড়ছে, যে কারণে শেষ বয়সে তাদের দেখার মতো আর কেউ না থাকায় বাড়ছে একাকিত্বে মৃত্যুর সংখ্যা। বাড়ির ভেতর মরে পড়ে আছেন, তবে কেউ জানেনও না। পচা গলা মরদেহ থেকে দুর্গন্ধ বের হওয়ার পর জানা গেল কেউ মারা গেছেন। এমন তথ্য প্রায় শোনা যায় এশিয়ার উন্নত দেশ জাপানে। সেখানে অনেকেরই নিজের বাড়িতে একা একা মৃত্যু হয়। জীবনের শেষ সময়টায় একজনকেও পাশে পান না তারা। জাপানের পুলিশ জানায় শুধুমাত্র এবছর জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত 40,000 মানুষ একাকিত্বে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে 4,000 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে মৃত্যুর 1 মাসেরও বেশি সময় পর, আর 130 জনের মরদেহের সন্ধান মিলেছে মৃত্যুর 1 বছরেরও বেশি সময় পর। চলতি বছরের প্রথম 6 মাসে বাড়িতে একা থাকা 37,227 জনকে মৃত অবস্থায় বাড়ির ভেতরে পাওয়া গেছে। এর মধ্যে 70% বয়সী 65 বছর বা তারও বেশি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী বর্তমানে জাপানে সবচেয়ে বেশি বয়স্ক মানুষ বসবাস করেন। দেশটির জাতীয় জনসংখ্যা এবং সামাজিক নিরাপত্তা গবেষণা ইনস্টিটিউট এবছরের শুরুতে এক প্রতিবেদনে জানায় 2050 সালে একা একা বাড়িতে থাকা মানুষের সংখ্যা 1 কোটি পার হয়ে যেতে পারে। মূলত জাপানে জন্মহার কমে যাওয়ায় বয়স্ক মানুষের সংখ্যা বেড়েছে। দেশটির অনেক মানুষই বিয়ে করেন না, যে কারণে শেষ বয়সে এসে তাদের দেখার মতো আর কেউ থাকেন না বলে মত বিশ্লেষকদের। অন্তরা সেন, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। বাস্তবতা মেনেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরু সিংকে বিদায় করে দেওয়া উচিত নয় বলেই মনে করেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক ও অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্ডু। তার মতে এতে নেতিবাচক প্রভাব পড়তে পারে ক্রিকেটারদের মানসিকতায়। সাবেক অধিনায়কদের নির্বাচন করার বিষয় সহ বিসিবির গঠনতন্ত্রেরও সংশোধন চান নান্ডু। চন্ডিকা হাথুরু সিংহে থাকছেন নাকি থাকছেন না, আর না থাকলে তার বিকল্প কে? চ্যাম্পিয়ন্স ট্রফির মাস 5 আগে হেড কোচকে গুড বাই বলে দেওয়াটা কতটা যৌক্তিক? পাকিস্তান সিরিজ আর বোর্ড সভা ছাপিয়ে এই আলোচনায় এখন দেশের ক্রিকেটের টক অব দ্য টাউন। বিসিবি সভাপতি ফারুক আহমেদের গুড বুকে নেই হাথুরু। তাকে বিদায় বলে দেওয়ার জন্য সঠিক মুহূর্তের অপেক্ষা করছে বোর্ড। সেটা হতে পারে পাকিস্তান সিরিজ শেষেই। তবে 2023 ওয়ানডে বিশ্বকাপের 7 মাস আগে কোচ পরিবর্তনের সুফল নয়, উল্টো নেতিবাচক প্রভাব পড়েছিল টাইগারদের পারফরমেন্সে। নতুন কোচ মানে যেন নতুন স্ট্র্যাটেজি। তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে হাথুরুকে ছাঁটাই করে দেওয়াটা কতটা যৌক্তিক? শর্ট টাইমে কিন্তু প্ল্যান করাটা ডিফিকাল্ট। একটা টিম গুছিয়ে আনা কিন্তু মিনিমাম 1 থেকে 1.5 বছর সময় লাগে একটা বিশ্বকাপের জন্য। ওই জায়গায় এসে কিন্তু শর্ট করে যদি হেড কোচ যদি সরে যায়, ইটস ভেরি ডিফিকাল্ট। 2025 সালের জুলাই পর্যন্ত চুক্তি আছে মিরপুরের কিউরেটর কামিনীর। নানা সমালোচনা সত্ত্বেও বাস্তবতা মানছেন সাবেক এই প্রধান নির্বাচক। বিসিবি সভাপতির মতো অন্তত উইকেট বানানোর ক্ষেত্রে নান্নুও কোনো দোষ দেখেন না এই লঙ্কানের। কিছু কিছু জায়গায় কিন্তু আপনারা দেখেন ওডিআই বলেন, টেস্ট বলেন, এখানে কিন্তু র্যাঙ্কিংয়ের ব্যাপার আছে, পয়েন্টের ব্যাপার আছে। তো সুতরাং এই জায়গায় কিন্তু আপনাকে কম্প্রোমাইজ করতে হয়। পুরা একতরফা বললে হবে না, কারণ কিছু ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অবশ্যই নিয়ে কিন্তু আগাতে হয়। গুঞ্জন আছে এবার নতুন পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে দেখা যেতে পারে নান্নুকে। আপাতত যা গুঞ্জনে সীমাবদ্ধ রাখছেন তিনি। তবে সংশোধন চান সাবেক অধিনায়ক কোটায় বিসিবিতে নির্বাচন করতে না পারার গঠনতন্ত্র। আমরা কিন্তু অনেকবার আলোচনা করেছি, কারণ এটা হবে না কেন? ফর্মার ক্যাপ্টেনদের তো অবশ্যই দায়িত্ব আছে, এটা তো দেওয়ার অনেক কিছু আছে। সুতরাং এই জায়গাটা থেকে অবশ্যই গঠনতন্ত্র পরিবর্তন হওয়া উচিত। সাবেক সতীর্থ বোর্ড সভাপতি ফারুক আহমেদকে নিয়ে উচ্ছ্বাস ঝরল নান্নুর কণ্ঠে। তার বিশ্বাস কাগজে কলমে নয়, ফারুকের নেতৃত্বে সত্যি বদলে যাবে দেশের ক্রিকেট কাঠামো। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তোদের গণহত্যার অপরাধ প্রমাণ করা সম্ভব। বিচার শুরুর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিতর্কিত আইন সংশোধনের তাগিদ, আলামত সংরক্ষণের পরামর্শ। আইন করে বিদ্যুৎ জ্বালানি খাতে লুটপাটের সুরক্ষা। দরপত্র ছাড়াই 1.5 দশক পছন্দের ব্যক্তিরা পায় বিদ্যুৎ কেন্দ্র সহ সব কাজ। দায়মুক্তির বিধান বাতিলে আদালতে যাবে ক্যাব। এবং বানের পানিতে ভেসে গেছে ঘর বাড়ি সহ জীবিকার সব উপকরণ। ত্রাণ সংকটের মধ্যেই সামনের দিন নিয়েও দুশ্চিন্তায় দুর্গতরা। সরকারি সাহায্যের আশায় নিম্ন আয়ের মানুষ। এই ছিল সকালের সময়ের সঙ্গেই থাকুন সময়।